বাংলাদেশ রক্তের ঋণ, ১০ম অধ্যায়। একটি স্মরণীয় রাত। সিপাই সিপাই ভাই ভাই, অফিসারদের রক্ত চাই, সিপাহী বিদ্রোহের স্লোগান। ৩, ৪ ও ৫ই নভেম্বর ১৯৭৫, এই ৩ দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। খন্দকার মোশতাক তখন নামেই মাত্র প্রেসিডেন্ট। ৬ নভেম্বর পর্যন্ত তার নামেই কাজকর্ম চলছিল। প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ওই দিন সকালবেলা তার স্থলাভিষিক্ত হন। প্রকৃতপক্ষে মুশতাক বঙ্গভবনের বন্দী জীবনযাপন করছিলেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আর কর্নেল সাফাত জামিল তাকে বঙ্গভবনের নিচতলায় তার কক্ষে নিরাপদে আটকে রেখেছিল। অভ্যুত্থানের দুই নেতাই তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কিন্তু ক্ষমতা বদলের ব্যাপারে তারা ছিল অটল। বাস্তব পরিস্থিতি যখন তাদের বিপরীতে, তখন তারা ক্ষমতা বদলের জন্য ব্যস্ত। মেজরদেরকে ব্যাংককে পাঠিয়ে খালেদ মোশাররফ সেনাবাহিনীর প্রধান হবার জন্যে মুশতাক আর জেনারেল উসমানির সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছিলেন। ওরা প্রধান বিচারপতিকে প্রেসিডেন্ট বানানোর জন্যে আর মুশতাককে আঁকড়ে ধরে রাখার জন্যে যে ধরনের সাংবিধানিক কৃত্রিম অভিনয়ের আয়োজন করছিল, ওই মুহূর্তে আদৌ তার কোনো প্রয়োজনই ছিল না। এই সকল হাস্যাস্পদ কাজ করতে গিয়েই সে তার অবস্থান সুদৃঢ় করতে ব্যর্থ হয়। খালিদের উচিত ছিল ওই সময় তার অভ্যুত্থানের প্রতি জনগণের সমর্থন আদায় করার ব্যবস্থা করা, এতে করে তার জীবন রক্ষা পেতে পারত। খালেদ মোশাররফ আর সাফাত জামিল সরকারের ক্ষমতা দখল ও তাদের নিজেদের সেই ক্ষমতা নিজেদের প্রয়োজনে প্রয়োগ করতে পারেনি। জেনারেল উসমানি কিংবা খন্দকার মোশতাককে তাদের কোনো প্রয়োজন ছিল না। সফল অভ্যুত্থান মানেই ক্ষমতার অধিকারী হতে পারা। খালেদ সফল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে ওই ক্ষমতার অধিকারী হতে পেরেছিল। খালেদ তখন সেনাবাহিনীর প্রধান কিংবা প্রেসিডেন্ট, এমনকি দুটোই হতে পারত। দুই হাতে সর্বময় ক্ষমতা তুলে নিতে ব্যর্থ হবার কারণেই তার পতন অনিবার্য হয়ে পড়েছিল। ৩ দিন ধরে জনগণ বুঝতেই পারেনি যে খালেদ মোশাররফ আসলেই ক্ষমতায় এসেছে। রাজনৈতিক শূন্যতার কারণেই তার শত্রুরা অত্যন্ত তৎপরতার সঙ্গে ওই শূন্যস্থান পূরণে এগিয়ে আসে। ৬ নভেম্বর দেশের নতুন প্রেসিডেন্ট এএসএম সায়েম যখন খালেদের অভ্যুত্থানের কারণ এবং তার উদ্দেশ্য ব্যাখ্যাদানে ব্যস্ত, ঠিক সেই সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যায়। মহান সিপাহী বিদ্রোহের দাবানল ইতিমধ্যেই জ্বলে ওঠে, এতেই তার করুণ পরিণতি ঘটে। খালেদের অভ্যুত্থান বাদ দিলেও দেশে ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ২০টিরও বেশি অভ্যুত্থানের প্রচেষ্টা চালানো হয়। সব কয়টা অভ্যুত্থানই ছিল অদূরদর্শিতা আর অপরিপক্ক পরিকল্পনাদোষী দুষ্ট। ১লা নভেম্বরে খালেদ ও তার সঙ্গীরা ঢাকা স্টেডিয়ামের কাছে একটি চাইনিজ রেস্তোরাঁয় যখন ষড়যন্ত্রে ব্যস্ত, তখনই অন্য একটি দল অভ্যুত্থানের প্রচেষ্টা চালায়। মুশতাক সরকারকে উৎখাতের জন্য একটি অভ্যুত্থান অত্যাসন্ন বলে গরম গুজব সারা দেশের বাতাসকে ভারী করে রেখেছিল। ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য বামপন্থী জাতীয় সমাজতান্ত্রিক দল আর সর্বহারা পার্টি সৈন্যদের মধ্যে বৈপ্লবিক চেতনার উস্কানি দিয়ে গোপনে বিপ্লবী সেল গঠন করে। সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল জিয়াউর রহমান নিজেও একটি অভ্যুত্থানের নেতৃত্বে আছেন বলে গুজব ছড়িয়ে পড়ল। সে সময় পাকিস্তান ভাবাপন্ন দলগুলো নতুন পাকিস্তান গড়ার মানসে খন্দকার মোশতাকের চেয়ে অধিক বিশ্বাসযোগ্য কোনো নেতার সন্ধান করতে থাকে। কিছু একটা ঘটতে যাচ্ছে বলে তখন ঢাকার বাতাস একেবারে রমরমা হয়ে উঠেছিল। খালেদের চাইনিজ রেস্তোরাঁ পরিকল্পনাটি অত্যন্ত অসময়োপযোগী প্রমাণিত হয়েছিল। এর উদ্দেশ্য বলেও ছিল অনুদার। শান্তিপূর্ণভাবেই হোক কিংবা বল প্রয়োগের মাধ্যমেই হোক, মেজরবৃন্দ আর তাদের ট্যাঙ্কগুলোকে সরিয়ে সরকারের ক্ষমতা দখল করাই ছিল এই ষড়যন্ত্রের প্রকৃত উদ্দেশ্য। দ্বিতীয়ত, একই সঙ্গে জিয়াউর রহমানকে আটক করে জোরপূর্বক তাকে অবসর গ্রহণে বাধ্য করা।
ওই দুটি কাজ সম্পন্ন হবার পর খালিদ প্রেসিডেন্ট হিসেবে নামেমাত্র মুশতাককে রেখে নিজেদের স্বার্থ উদ্ধারের চিন্তা করছিল। কিন্তু সাফাত জামিল মুশতাকের নামটা একেবারেই সহ্য করতে পারত না। অবশেষে ৩ নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে মুশতাককে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু যখন পরের দিন জেল হত্যার ঘটনা ফাঁস হয়ে যায়, খালেদ তাকে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পায়নি। এতে আপাতত খালেদের পরিকল্পনায় বেশ কিছুটা পরিবর্তন আনতে হয়। এই ব্যাপারে উল্লেখ করা প্রয়োজন যে তাদের পরিকল্পনার কোনো পর্যায়েই বিকল্প সরকার গঠনের জন্য তাজউদ্দিন আহমেদ কিংবা জেলে নিহত ৪ নেতার কাউকে জড়ানোর চেষ্টা করা হয়নি। খালেদ গ্রুপের একজন প্রাণে বেঁচে যায়। সে তার পরিচয় প্রকাশে অনিচ্ছা পোষণ করে। তার ভাষায়, যেইভাবে আমাদের উপর অভিযোগ আনা হয়েছে সেভাবে খালেদ যদি তাজউদ্দিন কিংবা ওই ৪ জনের যেকোনো একজনকে সরকার প্রধান করতে চাইতো, তাহলে মেজরদের আত্মসমর্পণের পরপর কি আমরা তাদেরকে মুক্ত করার জন্য সঙ্গে সঙ্গে দৌড়ে জেলখানায় চলে যেতাম না? যেহেতু আমরা তা করিনি, এতে পরিষ্কার প্রতীয়মান হয় যে আমাদের পরিকল্পনায় তাদের কোনো স্থানই ছিল না। আমরা ৪ঠা নভেম্বর দুপুরের আগ পর্যন্ত তাদের কথা আমাদের একেবারেই মনে ছিল না। অথচ এর একটু পরেই আমরা জানতে পারি যে ৩০ ঘন্টা আগেই তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুন করা হয়েছে। ৩ নভেম্বর তাজউদ্দিনকে উদ্ধার করতে গিয়ে যদি আমরা তার মৃত্যু দেখতে পেতাম, তাহলে মেজরের গোষ্ঠী কিংবা মুশতাক কেউই বেঁচে থাকতে পারত না এবং অভ্যুত্থানের ফলাফল হতো সম্পূর্ণ ভিন্নতর। এই বক্তব্যেই যুক্তি অকাট্য, সন্দেহ নেই, কিন্তু এই যুক্তিও খালেদ মোশাররফের কোনো কাজে আসতে পারেনি। খালেদ পুনরায় মুজিববাদী সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলে সকলের মনে তার প্রতি একটা ঘৃণা জন্মে যায়। তাছাড়া দেশটিকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও জনসম্মুখে তিক্ত ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। জাসদের প্রকাশিত সাম্যবাদ পত্রিকায় খালেদের ৪ দিনের অভ্যুত্থান সম্পর্কে প্রচলিত ইতিহাস তুলে ধরে খালেদ মোশাররফ ক্ষমতায় এসেই দেশের উপর সোভিয়েত ভারত রাজনৈতিক প্রভাব বিস্তারের কাজে লেগে যায়। আওয়ামী লীগ ও তার লেজুর মনি মুজাফফর চক্র প্রকাশ্যে শেখ মুজিবের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার কাজে লেগে যায়। আসলে খালেদ কি করেছিল সেটা বড় বিবেচ্য বিষয় নয়। ওইরকম প্রতিকূল অবস্থায় সে কি করতে ব্যর্থ হয়েছিল সেটাই তার পতন নির্ধারণের মাপকাঠি বলে ধরা উচিত। ওই সুযোগের চমৎকার সদ্ব্যবহার করে তার প্রতিপক্ষরা তার গায়ে ভারতীয় একখানা সিলমোহর লাগিয়ে দিতে সক্ষম হয়। এ ব্যাপারে ভারতীয় পত্র-পত্রিকা ও সরকারি রেডিও প্রচারণা খালেদ মোশাররফের গুণগানে মুখর হয়ে ওঠে। ভুল বোঝাবুঝির জন্য এটা খুব কম ছিল না। জনগণ সন্দেহ করতে থাকে যে অভ্যুত্থানের পেছনে নিশ্চয়ই ভারতের হাত থাকবে। দুর্ভাগ্যক্রমে ওই সন্দেহই জনমত তার বিরুদ্ধে যেতে সাহায্য করেছিল। মোশতাক আর মেজরদের উৎখাতের খবর শুনে উৎফুল্ল আওয়ামী লীগার ছাত্র এবং মুজিব সম্পর্কিত দলগুলো রাস্তায় নেমে পড়ে। ৪ঠা নভেম্বর মঙ্গলবার তারা মুজিব দিবস হিসেবে পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শহীদ মিনার সহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে স্মৃতি সভা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে মুজিবের বাসভবনে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরদিনই তাজউদ্দিন সহ ৪ নেতার হত্যার প্রতিবাদে দেশব্যাপী অর্ধ দিবস হরতাল পালিত হয়। তারপর ৭ নভেম্বর শুক্রবার শেখ মুজিবের স্মৃতির উদ্দেশ্যে শোকসভার আয়োজন করা হয়। এসবই জনগণের মনে মুজিববাদ প্রতিষ্ঠার জন্য এই অভ্যুত্থানের সূচনা করা হয় বলে প্রতিষ্ঠিত হয়ে যায়। তখন জনগণ মুজিব শাসনামলের দুঃস্বপ্ন সবেমাত্র কাটিয়ে উঠতে চেষ্টা করছে, পরন্তু ফারাক্কা বাঁধের জন্য তাদের মধ্যে ভারত বিরোধী চেতনা চরমে ছিল। সর্বোপরি তারা যখন আবিষ্কার করলো আওয়ামী লীগের মিছিলে খালেদের মা ও ভাই নেতৃত্ব দিচ্ছে, তখন তারা বুঝে নেয় যে অভ্যুত্থানের পেছনে ভারত আর আওয়ামী লীগ জড়িত, এতে কোনো সন্দেহ নেই। জাসদ আর মুসলিম লীগ সমস্ত শহর এবং ক্যান্টনমেন্টে হাজার হাজার লিফলেট আর পোস্টারে ভরিয়ে দেয়। এই অভ্যুত্থানের পেছনে ভারত কাজ করছে বলে প্রচার তুঙ্গে ওঠে। এর ফল হলো অত্যন্ত ভয়ঙ্কর। পরে এক সাক্ষাৎকারে সাফাত জামিল আমাকে জানায়, পরের দিন বুধবারের পত্রিকা দেখে খালেদ খুব ঘাবড়ে যায়। টেলিফোন তুলে সঙ্গে সঙ্গে তার মাকে জিজ্ঞেস করে, এটা তোমরা কি করেছো? তোমরা মিছিলে গেছো আর পত্রিকায় তোমাদের ছবি ছাপা হয়েছে। এটা করে তোমরা আমার দিন ফুরিয়ে দিয়েছো। আমি আর নাও বাঁচতে পারি। জামিলের ধারণা খালেদ বুঝে নিয়েছিল এসবই তাদের বিরুদ্ধে চলে যাবে।
আশ্চর্যের ব্যাপার এই যে তাদের কেউই ব্যাপারে পাল্টা কোনো ব্যবস্থা গ্রহণের কোনো চেষ্টাই চালায়নি। অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগের কার্যক্রমে উৎসাহিত কিংবা নিরুৎসাহিত কোনোটাই করেনি। প্রথম ৩ দিন যেখানে তাদের বিভিন্ন সক্রিয় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা উচিত ছিল, সেখানে তারা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে থাকে। চতুর্থ দিন ছিল ৬ নভেম্বর, বৃহস্পতিবার। সেদিন বিকালে নতুন প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম অভ্যুত্থানকারীদের পক্ষে বেতার ভাষণ দিতে গিয়ে বলেন, আমার সরকার নিরপেক্ষ, নির্দলীয় ও অন্তর্বর্তীকালীন সরকার। আমার সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে মুসলিম বিশ্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন। তিনি বলেন, শেখ মুজিবের হত্যায় সেনাবাহিনী জড়িত ছিল না। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে এবং নিষ্কলুষ নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে। এই সকল উদ্দেশ্যগুলি এতই প্রচ্ছন্ন এবং বাগাড়ম্বর বহুল ছিল যে জেনারেল জিয়াউর রহমান খালেদ মুশাররফের স্থলে নতুন মিলিটারি লিডার হবার একদিন পরই তার শাসনের প্রথম বছরের জন্য এই সবগুলো নীতি কোনো পরিবর্তন ছাড়াই দ্বিধাহীন চিত্তে তার সরকারের নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। বিচারপতি এ.এস.এম. সাইমের বয়স তখন ৫৯ বছর। যে কোনো মাপকাঠিতে তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। অত্যন্ত খ্যাতিমান উকিল হিসেবে বহুদিন কাজ করার পর তিনি ১৯৭২ সালে বাংলাদেশ হাইকোর্টের প্রথম চিফ জাজ নিয়োজিত হন। ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টের সৃষ্টি হলে তিনি হন তার প্রথম প্রধান বিচারপতি। তিনি প্রেসিডেন্ট হয়ে মুশতাকের পদাঙ্ক অনুসরণ করতে একেবারেই নারাজ ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি ছিলেন নিবেদিত ও আন্তরিকতাপূর্ণ। সরকার প্রধান হিসেবে খালেদের অভ্যুত্থানকে তিনি মর্যাদার আসনে আসীন করেন। কিন্তু পরের দিন তার ভাষণ সংবাদ পত্রিকায় প্রকাশিত হবার আগেই সিপাহী বিপ্লব শুরু হয়ে যায় এবং খালেদ এতে নিহত হয়। স্বল্পস্থায়ী অভ্যুত্থানে খালেদের একটি মাত্র ফায়দা হয়েছিল। ওই ফায়দাটি হচ্ছে তার সামরিক পদোন্নতি। ঢাকায় অবস্থিত সামরিক ইউনিটগুলো নিয়ন্ত্রণ করলেও সে কখনো নিরাপদ বোধ করেনি। কর্নেল শাফাত জামিলের চতুর্থ ও প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বেশ শক্তিশালী করে গড়া হয়েছিল। কিন্তু একই সেনানিবাসে ফারুকের ল্যান্সার আর রশিদের আর্টিলারি অবস্থান করছিল। তাদেরকে নিরস্ত্র করা হলেও তাদের থেকে যথেষ্ট ভয়ের সম্ভাবনা ছিল। সুতরাং তাদেরকে ব্লক দিয়ে রাখা প্রয়োজন হয়ে পড়ে। খালেদ এই উদ্দেশ্যে রংপুর থেকে ১০ম ও ১৫তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ডেকে পাঠায়। ওরা মুক্তিযুদ্ধের সময় তার কে ফোর্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ওই সময় সে তাদের সহায়তায় তার শক্তি বৃদ্ধি করতে প্রয়াস পায়। ৫ই নভেম্বর মিলিটারি ফরমেশন কমান্ডারদের এক সম্মেলন ডাকে খালেদ, কিন্তু সে নিজে বা শাফাত জামিল কেউই ঢাকার অন্যান্য অফিসার বা সৈন্যদের প্রভাবিত করার চেষ্টাটুকু করেনি। তারা এদেরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। এটা ছিল তাদের জন্য একটা মারাত্মক ভুল। প্রকৃতপক্ষে ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যে দুজন অফিসারের প্রতি খালেদ অতিমাত্রায় আস্থাশীল ছিল তারাই সিপাহী বিপ্লবের সময় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত খালেদ মোশাররফ দেশের বৈদেশিক নীতি সম্পর্কিত বিষয়ে কোনো সিদ্ধান্তই দিতে পারেনি। এই সময়ের মধ্যে বিদেশের সঙ্গে মাত্র ২টি চুক্তি সম্পাদিত হয়, তার মধ্যে ব্রিটেনের সঙ্গে ১ কোটি পাউন্ড স্টার্লিংয়ের কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ চুক্তি এবং তুরস্কের সঙ্গে ৪৯টি রেলওয়ে মিটার গেজ প্যাসেঞ্জার কোচের জন্য $৩০৯ মিলিয়ন চুক্তি সম্পাদিত হয়। এই দুটোই ঢাকার সিনিয়র কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও সম্পাদিত হয়। অভ্যুত্থানের নেতাদের এই ব্যাপারে কিছুই করণীয় ছিল না। উল্লেখ করা প্রয়োজন যে ভারতীয় দালাল বলে খালেদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল প্রেসিডেন্ট সায়েমের বেলায়ও তা হতে পারত, কিন্তু আশ্চর্যের ব্যাপার তার বিরুদ্ধে এই অভিযোগ কেউ তোলেনি। ৬ নভেম্বর মধ্যরাতের কিছু পরেই সিপাহী বিদ্রোহ শুরু হয়ে যায়। দুদিন ধরে ক্যান্টনমেন্টে অস্থির চিত্তে বেঙ্গল ল্যান্সার আর দ্বিতীয় ফিল্ড আর্টিলারি সৈন্যরা জেনারেল জিয়া আর মুশতাকের পদত্যাগের ব্যাপারটি অবলোকন করেন। ব্যাংকক ত্যাগের আগে ফারুক ও রশিদ তাদের আশ্বাস দিয়েছিল যে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু জিয়া, মুশতাক আর পাপা টাইগার নামে খ্যাত জেনারেল উসমানীর অবর্তমানে সেই আশ্বাস যেন বাতাসে মিলিয়ে গেল। তাদেরকে ছায়া দেওয়ার জন্য আর কেউ বাকি রইল না। সৈন্যরা তখন ব্রিগেডিয়ার খালেদ আর কর্নেল জামিলের করুণার পাত্রে পরিণত হয়ে যায়। জামিল বেশ কিছু জায়গায় প্রকাশ্যে উচ্চারণ করে যে সে মুজিব হত্যার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না।
সৈন্যরা মনে করল ১০ম ও পঞ্চদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ে আসা হচ্ছে। সৈন্যদের মানসিক অবস্থা যখন বিপর্যস্ত তখন অর্থাৎ ৫ ও ৬ নভেম্বর ক্যান্টনমেন্ট সহ সারা শহরে হাজার হাজার প্রচারপত্র ছাড়া হয়। ডানপন্থী মুসলিম লীগ আর বামপন্থী জাসদ এই কাজগুলো করে। ওই সময়ে জাসদ ছিল নিষিদ্ধ রাজনৈতিক দল, কিন্তু এরা বসে থাকেনি। বিপ্লবী সৈনিক সংস্থা ও বিপ্লবী গণবাহিনীর ছদ্ম আবরণে জাসদের কাজগুলো পরিচালনা করেছিল। একটি ব্যাপারে সকল রাজনৈতিক দলই আওয়ামী লীগ ছাড়া একমত পোষণ করেছিল, এই বলে যে খালেদ একজন বিশ্বাসঘাতক ভারতের দালাল এবং সে সকলের ঘৃণিত বাকশাল আর মুজিববাদ পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। জাসদ আরো এক ধাপ এগিয়ে যায়। তারা বলে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সৈন্যদেরকে তাদের স্বার্থের খাতিরে যথেচ্ছা ব্যবহার করছে। নির্যাতিত সাধারণ মানুষের সৈন্যদের দুঃখ কষ্টের প্রতি উপরস্থ কর্মকর্তাদের কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। এরকম দিক নির্দেশ করে গণজাগরণের ডাক দিয়ে জাসদ ১২টি দাবি পেশ করে। এগুলোর মধ্যে ব্যাটম্যান প্রথা বাতিল করে পদমর্যাদা আর পোশাক পরিচ্ছদে অফিসার জোয়ানের ভেদাভেদ দূরীকরণ, সুবিধাভোগী শ্রেণী থেকে অফিসার নিয়োগ না করে জোয়ানদের মধ্য থেকে অফিসার নিয়োগ, উন্নত বাসাবাড়ি, বেতন বৃদ্ধিকরণ, দুর্নীতি দমন এবং রাজনৈতিক বন্দী মুক্তিদান ইত্যাদি উল্লেখযোগ্য। জাসদের ওই সকল দাবি সৈনিকদের কাছ থেকে তাৎক্ষণিক সমর্থন আদায়ে সক্ষম হয়। এই সকল সুচিন্তিত দাবিনামা একজন প্রাক্তন আর্মি অফিসারের উর্বর মস্তিষ্কের ফসল। তিনি আর কেউ নন, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহের। তিনি কর্নেল তাহের হিসেবে সর্বসাধারণের কাছে সমধিক পরিচিত। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালীন কমান্ডো হিসেবে আমেরিকায় তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামের সময় তাকে পাকিস্তানে আটকে রাখা হলেও শেষ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়ে তিনি ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকেই বিপুল বিক্রমে পাক বাহিনীর বিরুদ্ধে অনেক যুদ্ধ পরিচালনা করেন। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত কামালপুর নামক একটি ছোট নদী বন্দরে পাক বাহিনীর বিরুদ্ধে এক আক্রমণ পরিচালনা করতে গিয়ে তাহের তার একটি পা হারান। উনিশশো ৭২ সালে তাহেরকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল নিয়োগ করা হয়। পরে ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার নিয়োগ করা হয়। সেই সময় কর্নেল জিয়াউদ্দিন আর তাহের উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্রিটিশ আর্মি পদ্ধতির বদলে চাইনিজ স্টাইলে উৎপাদনমুখী পিপলস আর্মি গঠনের ইচ্ছা পোষণ করেন। তাদেরকে অবসর গ্রহণে বাধ্য করা হয়। তাকে একটি বেসামরিক চাকরি প্রদান করা হয়, সেটি ছিল ড্রেজার অর্গানাইজেশনের পরিচালকের পদ। কিন্তু জাসদের গোপনে সদস্য পদের মাধ্যমে তিনি সক্রিয়ভাবে সেনাবাহিনীর সঙ্গে যোগসূত্র রক্ষা করে চলছিলেন। এই যোগসূত্রকে ভিত্তি করে তিনি সেনাবাহিনীতে অফিসার আর জওয়ানদের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি করতে সক্ষম হন। এবং খালেদ মোশাররফের সময়ই জওয়ানরা তার বিরুদ্ধে এবং অফিসার শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সুযোগ পেয়ে যায়। ৭ নভেম্বর সকালবেলায় জওয়ানরা ব্যারাক থেকে বেরিয়ে পড়ে। সময় ক্ষেপণ না করে তারা অস্ত্রাগারে ঢুকে পড়ে। সেখান থেকে তারা স্ট্যান্ড গান, রাইফেল আর অন্যান্য যা তাদের হাতের কাছে পায় তাই গোলাবারুদ সহ লুট করে যার যার হাতে তুলে নেয়। এরপরই তার দলে দলে বিভক্ত হয়ে সিপাই সিপাই ভাই ভাই, অফিসারদের রক্ত চাই এবং সিপাই সিপাই ভাই ভাই, সুবেদারের উপরে অফিসার নাই ইত্যাদি স্লোগানে মুখরিত করে সমস্ত ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়ে। স্পষ্টতই জাসদের শ্রেণী সংগ্রামের আহ্বানে সাড়া দিয়ে জওয়ানরা তাদের অফিসার নিধনে বেরিয়ে পড়ে। এইভাবে কর্নেল তাহের জওয়ানদের উস্কিয়ে দিয়ে তার নিজের বিপ্লবী চেতনার প্রকাশ ঘটাতে সক্ষম হয়। এই সিপাহী বিদ্রোহের প্রথম ধাক্কা লাগে ১০ জন তরুণ আর্মি অফিসারের উপর। ওরা তখন দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ব্যারাকের কাছে একটি অফিসার্স মেসে অবস্থান করছিল। অফিসারদের একজন ব্যাটম্যান এই সময়ে বারান্দা দিয়ে চিৎকার করতে করতে বলতে থাকে, জীবন নিয়ে পালান, সিপাহীরা আপনাদের খুন করতে এসেছে। অফিসারেরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে সাদা পোশাকে মেসের পেছনে দিকের দেয়াল টপকে চলে আসে সম্মিলিত সামরিক হাসপাতালের পেছনের ধান খেতে। তারপর তার গ্রামের লোকজনের সহযোগিতায় মিরপুর রোডের মধ্য দিয়ে শহরের নিরাপদ স্থানে চলে যায়। ওই অফিসারদের একজন ছিল বেগম জিয়ার ছোট ভাই সেকেন্ড লেফটেন্যান্ট সৈয়দ ইস্কান্দার।
চতুর্থ ইস্ট বেঙ্গলের সদর দফতর থেকে টেলিফোন করে খালেদ মুশাররফকে সিপাহী বিদ্রোহের খবরটি জানানো হয়। তিনি হয়তো ব্যাপারটি পূর্বেই আন্দাজ করতে পেরেছিলেন, সেই জন্যই তিনি তার স্ত্রী আর পরিবারের অন্যান্য সদস্যকে শহরের ভেতরে একটি গোপন জায়গায় পাঠিয়ে দেন। এদিকে সাফাত জামিলকে সঙ্গে নিয়ে খালেদ রাত 11:30টায় বঙ্গভবনে চলে যান বাকি দুই বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা করার জন্য। সেখানে বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান খালেদের সমমর্যাদায় ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং প্রেসিডেন্টকে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর করার প্রস্তাব করে। খালেদ তাদের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন এবং তিনি নিজেই সিএমএলএ হবার কথা প্রস্তাব করেন। 1 ঘন্টা ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। এরই মধ্যে বিদ্রোহের খবর শুনে হঠাৎ করে তাদের সভা ভেঙে যায়। ওই মুহূর্তেই খালেদ বঙ্গভবন ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেন, কিন্তু শাহবাজ জামিল এখান থেকে যাবার ইচ্ছা পোষণ করেন। অভ্যুত্থানের নেতা তার ব্যক্তিগত গাড়িতে কর্নেল হুদা আর লেফটেন্যান্ট কর্নেল হায়দারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। তারা মিরপুর রোড ধরে শহর থেকে বাইরের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ফাতিমা নার্সিং হোমের কাছে এসে তাদের গাড়ি বিকল হয়ে পড়ে। খালেদ ক্লিনিক থেকে 10ম ইস্ট বেঙ্গল সদর দপ্তরে ফোন করে জেনে নেন সেখানে যাওয়া তার জন্য নিরাপদ কিনা। সেখান থেকে তাকে নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়। 3 অফিসার মিলে শেরেবাংলা নগরে যান এবং 10 ইস্ট বেঙ্গলের সঙ্গে রাত্রি কাটায়। পরদিন সকালে নাস্তা খাবার কিছুক্ষণ পরেই বেঙ্গল ল্যান্সার আর 2য় ফিল্ড আর্টিলারির কয়েকজন জওয়ান এসে 10ম ইস্ট বেঙ্গলকে বিদ্রোহে যোগ দিতে আহ্বান জানায়। সঙ্গে সঙ্গে গোলযোগ ছড়িয়ে পড়ে। এর মাত্র কয়েক মিনিট পরেই ক্যাপ্টেন আসাদ আর ক্যাপ্টেন জলিল মিলে খালেদ মুশাররফ, কর্নেল হুদা আর হায়দারকে কমান্ডিং অফিসারের কক্ষে গুলি করে হত্যা করে। বাংলাদেশের জনমত খালেদ মুশাররফের প্রতি নির্দয় প্রমাণিত হয়। অনেকের মতে খালেদ ছিল বিশ্বাসঘাতক এবং দেশকে এর কাছে বিক্রি করে দিতে চাইছিলেন, কিন্তু পরে এটা প্রমাণিত হয় যে খালেদ আসলে বিশ্বাসঘাতক ছিলেন না। তিনি ছিলেন প্রকৃতপক্ষে একজন উচ্চাভিলাষী সামরিক অফিসার। রাজনৈতিক অনভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাবে তিনি তার কাজ সম্পন্ন করতে পারেননি। 1984 সালে ঢাকায় প্রকাশিত দি রুট টু ফ্রিডম বইয়ে ফারুক ও রশিদ তাদের পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে খালেদকে তারা একজন সত্যিকারের দেশপ্রেমিক বীর বলে আখ্যায়িত করেছে। তারা বলে, ষড়যন্ত্রকারীদের সৃষ্ট জাতীয় দুরবস্থা কাটানোর প্রচেষ্টা চালাতে গিয়ে তিনি পরিস্থিতির শিকার হয়েছেন। ফারুক ও রশিদের মতে আসল ষড়যন্ত্রকারী হচ্ছেন জেনারেল জিয়া। তিনি নভেম্বরের 2 তারিখে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু খালেদ তার চেষ্টা ব্যর্থ করে দিয়েছিলেন। মেজরদের মতে আওয়ামী লীগের মিছিলে খালেদের মা আর ভাইয়ের উপস্থিতিতে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, জেনারেল জিয়া তাকে পুঁজি করে ফায়দা আদায়ের সুযোগ নেন। এইভাবে ষড়যন্ত্র আর দুর্ভাগ্য এই দুইয়ের সম্মিলিত ক্রিয়ার ফলে খালেদ মোশাররফের মতো একজন দেশপ্রেমিকের মর্মান্তিক পতন ঘটে বলে মেজর মত প্রকাশ করেন। সারা ঢাকা শহরব্যাপী এই সিপাহী বিপ্লব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। রাত 1টার মধ্যেই সিপাহীরা পুরো ক্যান্টনমেন্ট এলাকা দখলে নিয়ে আসে। এদের মধ্য থেকে কেউ কেউ একের পর এক ফাঁকা বুলি আকাশ ছুটতে থাকে, অন্যেরা উত্তেজিত স্লোগান দিতে দিতে অফিসারদের খোঁজ করতে থাকে। হাবিলদার সারোয়ারের নেতৃত্বে বেঙ্গল ল্যান্সারের একদল সৈন্য চলে যায় জেনারেল জিয়াউর রহমানের বাসভবনে। 4 দিন ধরে গৃহে বন্দী জেনারেলকে তারা মুক্ত করে। নৈশ পোশাক পরিহিত অবস্থাতেই জিয়াকে উল্লসিত জওয়ানরা কাঁধে করে নিয়ে যায় 2য় ফিল্ড আর্টিলারি দফতরে। আকস্মিক ঘটনা পরিবর্তনে জেনারেল তখন বিস্ময়ে বিহ্বল। অজানা অচেনা অনেক সৈনিকের সঙ্গে তিনি করমর্দনে ও আলিঙ্গন করেন। এই সকল নাটকীয়তার পরপরই তিনি জেনারেল খলিলকে টেলিফোন করে বলেন, আমি মুক্ত, আমি বেশ আছি, আমার জন্য কিছু ভাববেন না। আপনি দয়া করে খবরটা মার্কিন, ব্রিটিশ এবং ভারতীয় রাষ্ট্রদূতদের জানিয়ে দিন। জেনারেল খলিল অন্যান্য কাজে অধিক ব্যস্ত থাকায় খবরটা তিনি তখনই বিদেশি মিশনগুলোকে দিতে পারেননি। সকালবেলা যখন তিনি ওই মিশনগুলোতে রিং করেন, জেনারেল খলিল জানতে পারেন যে জেনারেল যে ইতিমধ্যেই তাদের সঙ্গে কথা বলা শেষ করেছেন। জেনারেল জিয়া তার উদ্ধারকারীদেরকে বলেন তারা যেন জেনারেল মীর শওকত আলী, জেনারেল আব্দুর রহমান এবং কর্নেল আমিনুল হককে তার কাছে হাজির করেন। সৈন্যরা তাদেরকে নিয়ে এলে তিনি তাদের সঙ্গে প্রাণ খুলে কোলাকুলি করেন। সৈন্যদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি তাদের সহযোগিতা কামনা করেন।
জিয়া তাদেরকে বলেন, আমি আর রক্তপাত চাই না। তাদের সঙ্গে আলাপের কিছুক্ষণ পরে জিয়া বঙ্গভবনে তখনও অবস্থানরত কর্নেল শাফাত জামিলকে টেলিফোন করে বলেন, এখন সবকিছু ভুলে যাও এবং সৈন্যদেরকে একত্রিত করো। কিন্তু জামিলের কিছুই করেনি। স্মৃতিচারণ করে জামিল জানায়, আমি সেদিন তার সঙ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করি। আমি তাকে জানিয়ে দেই যে আমি তার জন্য কিছুই করছি না। সকালে আমরা এর একটা চোরাহা করব। জিয়া আর একটি কথাও না বলে টেলিফোন ছেড়ে দিলেন। জামিল আরো বলে, আমরা ভেবেছিলাম সৈন্যরা আমাদের সমর্থন করবে, কিন্তু ওরা তা করলো না। আসলে ওদেরকে আমরা বুঝতে পারিনি, ওইটাই ছিল আমাদের মারাত্মক ভুল। এর কিছুক্ষণ পরই প্রায় ১৫০ জওয়ান এবং কর্নেল তাহেরের বেসামরিক সমর্থক অভ্যুত্থানের নেতাদের খুঁজে বের করার জন্য বঙ্গভবনের ঝঞ্ঝারবাগে ঢুকে পড়েন। পালাবার চেষ্টা করলে শাফাত জামিল পা পিছলে পড়ে যায় এবং সে তার একটি পা ভেঙে ফেলে। পরে তাকে ৩ মাস হাসপাতালে কাটাতে হয়েছে। এই দুর্ঘটনার বদৌলতেই কোনো ক্রমে তার প্রাণ রক্ষা পেয়েছিল। রাত ১:৩০টায় জওয়ানরা রেডিও স্টেশন দখল করে নেয়। তারা কর্মরত রাত্রিকালীন কর্মীদের জানায় যে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী বিপ্লব শুরু হয়ে গেছে এবং তা চলতে থাকবে। বিস্মিত কর্মকর্তারা তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তারা যখন বুঝতে পারল যে সৈন্যরা এবার তাদের হুমকির কারণ নহে, তখন তারাও ওদের আনন্দ উল্লাসে যোগ দেয়। উল্লসিত কিছু সৈনিক আর বেসামরিক লোক নিয়ে কতগুলো ট্যাঙ্ক ঢাকা শহরের মধ্যবর্তী এলাকায় চলাচল করতে দেখা যায়। এবার ওই ট্যাঙ্ক দেখে লোকজন ভয়ে না পালিয়ে ট্যাঙ্কের সৈনিকদের সঙ্গে একাত্ম হয়ে রাস্তায় নেমে আসে এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে। ৩ দিন ধরে তারা মনে করছিল যে খালেদ মোশাররফকে নিয়ে ভারত তাদের কষ্টার্জিত স্বাধীনতা খর্ব করার পায়তারা চালাচ্ছে। এতক্ষণে তাদের সেই দুঃস্বপ্ন কেটে গেল। জনতা সৈনিকদেরকে দেশের ত্রাণকর্তা বলে অভিনন্দিত করে। সর্বত্রই জুয়ান আর সাধারণ মানুষ খুশিতে একে অপরের সঙ্গে কোলাকুলি করে। রাস্তায় নেমে সারা রাত ভর তারা স্লোগান দিতে থাকে, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাহী বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ ইত্যাদি। অবস্থা দেখে মনে হয়েছিল ১৯৭১ সালের মার্চ মাসের গণজাগরণের মতো জনমত আবার জেগে উঠেছে। ওইটা ছিল সত্যিই এক স্মরণীয় রাত। রেডিওতে এক সংক্ষিপ্ত ভাষণে জেনারেল জিয়া ঘোষণা করেন যে তিনি সাময়িকভাবে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার হাতে নিয়েছেন। দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর অনুরোধে তিনি কাজ করেছেন। তিনি বলেন, তার সর্বশক্তি দিয়ে তিনি দায়িত্ব পালন করতে চেষ্টা করবেন। জিয়া একতা, কঠোর পরিশ্রম আর উৎসর্গের মানসিকতা সৃষ্টির ডাক দিয়ে দেশটিকে আবার সচল করে তুলতে সকলকে অনুরোধ জানান। খালেদের অভ্যুত্থানের সময় বন্ধ হয়ে যাওয়া অফিস, আদালত, বিমান বন্দর, মিল কারখানা ইত্যাদি পুনরায় খুলে চালু করতে অনুরোধ জানান। তিনি আরো বলেন, আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। জিয়ার সংক্ষিপ্ত, আবেগপূর্ণ এবং সময়োচিত ভাষণ সারা দেশে জাতীয়তাবাদের জোয়ার বইয়ে দেয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এর আগেও একবার তিনি জনমনে আশার সঞ্চার করেছিলেন। এবারও যেন তিনি আরেকবার বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ দিলেন। ৭ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিট। ইতিমধ্যে অনেক সিনিয়র আর্মি অফিসার জেনারেল জিয়ার সঙ্গে দেখা করে বিদায় নিয়েছে। এরই মাঝে চলে আসে কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহের। জেনারেল তাকে সাদরে গ্রহণ করেন এবং অন্যান্যের মতো তার সঙ্গে কোলাকুলি করেন। আরও কিছু কথাবার্তার পর তাহের জেনারেল জিয়াকে রেডিও স্টেশনে নিয়ে যেতে চাইলে উপস্থিত অন্যান্য অফিসাররা নিরাপত্তার কারণে জেনারেল জিয়াকে রেডিও স্টেশনে যেতে বারণ করেন। এতে কর্নেল তাহের রেগে আগুন হয়ে ওঠেন। কিন্তু তারাও কম গেল না। জেনারেল জিয়াকে রেডিও স্টেশন না পাঠিয়ে তারা বরং একটি রেকর্ডিং ইউনিটকে জিয়ার বাসায় নিয়ে আসে। এইভাবে ওই শুক্রবার সকালে জিয়ার রেকর্ডকৃত অনুষ্ঠান প্রচার করা হয়। ওই দিন দুপুরের পরে কর্নেল তাহের জিয়াকে রেডিও স্টেশনে নিয়ে যেতে সক্ষম হয়। সেখানে রুম ভর্তি উত্তেজিত সৈন্যদের উপস্থিতিতে তাহের তাদের ১২ দফা দাবি সম্বলিত কাগজটি জিয়ার অনুমোদনের জন্য সামনে এগিয়ে দেয়। জিয়া অনেকটা বাধ্য হয়ে ওই দাবিনামায় সই করেন। তাকে আরো একবার রেডিওতে বক্তৃতা করার অনুরোধ জানানো হয়। জিয়া বক্তৃতা করলেন, কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে তিনি ওই ১২ দফা দাবি বেমালুম চেপে যান। তিনি বরং তাকে সমর্থন জানানোর জন্য জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দল বা গ্রুপের সদস্য নন এবং আর বিলম্ব না করে সৈনিকদেরকে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে আহ্বান জানান। এদিকে কর্নেল তাহের আর একবার জিয়াকে দিয়ে তার ১২ দফা দাবি অনুমোদন করিয়ে নিতে চেষ্টা করেন। সকাল ১১টায় দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সদর দফতরে জিয়া ভবিষ্যৎ কর্মপন্থা
ঠিক করার উদ্দেশ্যে আলোচনার জন্য একটি সভা ডাকেন। এই সভায় উপস্থিত ছিলেন জেনারেল উসমানী, জেনারেল খলিল, বিমান বাহিনীর প্রধান তুয়াব, নৌবাহিনীর প্রধান এমিজ খান, প্রেসিডেন্টের সচিব মাহবুব আলম চাষী এবং কর্নেল তাহের। তাহেরকে এ সভায় ডাকা হয় এই জন্য যে সিপাহী বিপ্লবের সময় তাদের সমর্থকেরা সবচেয়ে বেশি তৎপর ও সোচ্চার ছিল। সবাই দেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে প্রথমেই আলোচনা শুরু হয়। জেনারেল উসমান ইহার চাষী মুশতাককে প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করার প্রস্তাব করলে জেনারেল খলিল আর তাহের তার বিরোধিতা করেন। পরে বিচারপতি সায়েমকে প্রেসিডেন্ট হিসেবে পুনঃস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সবার সিদ্ধান্ত পুরোপুরি জিয়ার ইচ্ছা অনুযায়ী গৃহীত হয়নি। দিনের সকালের দিকেই কেবল তিনি সিএমএলএ এর দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। অভ্যুত্থানের নেতা হিসেবে জিয়া নিজেই সিএমএলএ হিসেবে থাকতে চেয়েছিলেন, কিন্তু জেনারেল খলিল যুক্তি দিয়ে দেখিয়ে দেন যে প্রেসিডেন্টের হাতেই সিএমএলএ এর দায়িত্ব থাকা উচিত। প্রেসিডেন্টের ক্ষমতার উপরে কারো ক্ষমতা থাকা ঠিক হবে না। কর্নেল তাহারও জেনারেল খলিলের যুক্তিতে একমত হন। সুতরাং প্রেসিডেন্ট সায়েমকেই সিএমএলএ বানানো হয়। জেনারেল জিয়া নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানের ন্যায় ডেপুটি চিফ মার্শাল, ল অ্যাডমিনিস্ট্রেটর ক্ষমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। জিয়া তার এই অবমাননা হজম করে নিলেও তিনি জেনারেল খলিলকে কখনো ক্ষমা করেননি। তারপর আলোচনা হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে। অবশেষে কর্নেল তাহের সিপাহীদের 12 দফা দাবি অনুমোদনের জন্য সভায় উত্থাপন করেন, কিন্তু সভায় উপস্থিত কেউ এই প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করেনি। পরবর্তী দিনগুলোতে তাহেরও তার প্রতি অবমাননা ভুলতে পারেনি, আর সেজন্যই জাসদ এবং তার বিপ্লবী পিপলস আর্মিকে দিয়ে সে জিয়াকে উৎখাতের প্রচেষ্টা চালিয়েছিল কয়েকবার। 7 নভেম্বর ঢাকার শেরেবাংলা নগরের কাছে খালেদ মোশাররফ ও তার 2 সঙ্গীর নিহত হওয়া ছাড়া তেমন কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। অফিসার হত্যা প্রকৃতপক্ষে শুরু হয় পরের দিন, অর্থাৎ 8 নভেম্বরে। সেদিন কমপক্ষে 12 জন অফিসারকে খুন করা হয়। এদের মধ্যে ক্যাপ্টেন আনোয়ার হোসেন, লেফটেন্যান্ট মুস্তাফিজুর রহমান, মেজর আজিম, ডেন্টাল সার্জন করিম এবং আর্মির লেডি ডাক্তার চেরি উল্লেখযোগ্য। জেনারেল জি এ হত্যাকাণ্ডের জন্য জাসদকে দায়ী করে। এই ঘটনার 6 সপ্তাহ পরে আমার সঙ্গে এক সাক্ষাৎকারে জিয়া বলেন, জাসদ তার স্বার্থসিদ্ধির জন্য সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা চালায়। সেনাবাহিনীতে শৃঙ্খলা বিনষ্ট করা হয়, দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়, কারণ এতে করে সেনাবাহিনীতে প্রয়োজনের তুলনায় অফিসারের সংখ্যা শতকরা 30 ভাগে নেমে আসে। আব্দুর রব, অবসরপ্রাপ্ত মেজর জলিল এবং মোহাম্মদ শাহজাহান জেল থেকে মুক্তি পায় 7 নভেম্বর। মুক্তি পেয়েই তারা জেনারেল জিয়ার বিরুদ্ধে শ্রেণী সংগ্রামের উদ্দেশ্যে সৈন্যদের একত্রিত করার চেষ্টা চালায়। এই ধরনের প্রচারপত্রে এবং লিফলেটে ক্যান্টনমেন্ট এলাকা প্লাবিত হয়ে যায়। সৈন্যদের 12 দফা দাবি আদায়ের জন্য কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংঘের ছত্রছায়ায় সৈন্যদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অস্ত্র জমা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এভাবে জেনারেল জিয়ার সঙ্গে বিপ্লবীদের মোকাবেলা করার ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। ঢাকা সেনানিবাসের সেনা সদর অবরোধাধীন একটা ক্ষুদ্র দুর্গের রূপ ধারণ করে। জিয়া এবং তার সেনা সদরে কর্মরত লোকজনকে 7 দিন ধরে ওই অফিসের ভেতরেই নাওয়া, খাওয়া এবং ঘুমানোর কাজ সেরে নিতে হয়। সুবিধের জন্য তারা কাজ করেননি, করেছিলেন বাধ্য হয়ে। সেনা সদরের নিরাপত্তার জন্য জেনারেল জিয়া যশোর ক্যান্টনমেন্ট থেকে 7ম, 9ম, 11তম ও 12তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডো দলকে অতি দ্রুতগতিতে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেন। 9 তারিখের মধ্যেই ওই কমান্ডো দলগুলোকে ঢাকায় নিয়ে আসা হয়। তাদেরকে সেনা সদর দফতরের আশেপাশে রাখার ব্যবস্থা করা হলো। এতে করে জাসদের ক্রমাগত হুমকির মোকাবেলায় আর্মি হেডকোয়ার্টার যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। ইতিমধ্যেই জেনারেল জিয়া সেনাবাহিনীর বেতন বৃদ্ধি, বাসস্থান ও পোশাকের প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ সহ অবমাননাকর সৈনিকদের ব্যাটম্যান প্রথা বাতিল করার ঘোষণা প্রদান করেন। এতে সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে যথেষ্ট স্বস্তি ফিরে আসে এবং বিপ্লবী ভাব কেটে যেতে থাকে। এছাড়া জেনারেল জিয়া ওই সময় রেডিও এবং টিভিতে ভাষণের মাধ্যমে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে পরিস্থিতি নিজের আয়ত্তে আনার প্রয়াস পান। তিনি আরও বলেন যে তিনি নিজে এবং তার সেনাবাহিনী সম্পূর্ণভাবে নিরপেক্ষ, আর তার সরকারও নির্দলীয় এবং অরাজনৈতিক। উপরন্তু গণতন্ত্রে উত্তরণের জন্য তার সরকার নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে বলে তিনি দেশবাসীকে আশ্বাস প্রদান করেন।
বাঙালির অত্যন্ত ক্ষণস্থায়ী এবং দোদুল্যমান চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই জেনারেল জিয়া ওই অবস্থায় নিজেকে সঠিক স্থানে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। বাঙালি জাতি তাদের রাজনীতি এবং রাজনৈতিক মতাদর্শ পরিবর্তনে অত্যন্ত তৎপর হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশিরা মধ্যপন্থী। ধর্মীয় এবং রাজনৈতিক চরমপন্থা তারা পছন্দ করে না। সম্ভবত শেখ মুজিবুর রহমান তার জনগণের চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে নিতে পেরেছিলেন। সেজন্যই তিনি তার মৃত্যুর মাত্র ৩ দিন আগে বাকশাল পার্টির এক বিরাট সমাবেশে ভাষণ দিতে গিয়ে তার কর্মীদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে বলেছিলেন, আজকের ভয়ের কারণ হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ অত্যন্ত বেশি প্রতিক্রিয়াশীল হয়ে পড়েছে। তোমরা তোমাদের সারা জীবন ধরে জীবন বিলিয়ে দিয়ে তাদের জন্য কাজ করতে পারো, কিন্তু যদি একটা ভুল করে ফেলো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এটাই বাংলাদেশের আইন। কর্নেল তাহের আর জাসদ বাংলাদেশের মানুষকে তাদের স্বাভাবিক ইচ্ছার বাইরে ঠেলে নিয়ে যেতে চেয়েছিল। সে কারণেই তারা ব্যর্থ হয়েছিল। আর্থিক সুবিধে আর হেয় ভাবাপন্ন ব্যাটম্যান প্রথা উঠিয়ে নেয়ার ফলে জওয়ানদের মনে বিপ্লবের পক্ষে সমর্থন দ্রুত লোপ পেয়ে যায়। ক্যান্টনমেন্ট পরিপূর্ণভাবে শান্ত হয়ে পড়ে। 23 নভেম্বরের মধ্যে জেনারেল জিয়া জাসদের উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত হয়ে যান। তিনি ওই রাতে রেডিও এবং টেলিভিশনে যখন বলছিলেন, আমরা আর কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না, আর কোনো রক্তপাতকেও সহ্য করা হবে না, তখনই সশস্ত্র পুলিশ শহরে বেরিয়ে পড়ে নির্দেশিত লোকজনের খোঁজে। প্রথমেই যাদেরকে আটক করা হয় তারা হলো রব, জলিল, হাসানুল হক ইনু এবং ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ, তাহরের বড় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে লুকিয়ে থাকা অবস্থায় কর্নেল তাহেরকে বন্দী করা হয়। এতে করে মহান সিপাহী বিপ্লবের কার্যত সমাপ্তি ঘটে। 2 দিন পরে কর্নেল তাহেরকে উদ্ধার করার এক নাটকীয় অভিযান চালানো হয়। ভারতীয় হাইকমিশনার সমর সেনকে হাইজ্যাক করে জিম্মি রেখে তাহেরকে উদ্ধার করার প্রচেষ্টা চালানো হয়। সেই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়, অথচ অভিযান চালনাকারী 6 জনের মধ্যে 4 জনই ঘটনাস্থলে নিহত হয়। এর ফলে জনমত তাহের এবং জাসদের বিপক্ষে চলে যায়। জেনারেল জিয়া সেই সুযোগে সদ্ব্যবহার করেন এবং প্রায় 10,000 জাসদ কর্মীকে জেলে পাঠিয়ে দেন। কর্নেল তাহেরকে 1976 সালের 21শে জুন প্রায় 7 মাস আটক থাকার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিশেষভাবে গঠিত একটি সামরিক আদালতের সামনে বিচারের জন্য হাজির করা হয়। তার সঙ্গে আরো 33 জনকে হাজির করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে 20 জনেরও বেশি সৈনিক সহ জাসদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ছিল। কর্নেল তাহের বিপ্লবী গণবাহিনী আর বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বের কথা বিচারকদের কাছে অস্বীকার করেননি। তার স্বীকারোক্তিতে সে সরকার পরিবর্তনের প্রচেষ্টা চালানোর কথা উল্লেখ করে। ওই অবস্থায় তাহেরকে যে কোনো একটি সাধারণ কোর্টে বিচার করেও দোষী সাব্যস্ত করা যেত, কিন্তু তাকে ফাঁসি কাস্টে ঝোলানোর বিষয়টি নিশ্চিত করার জন্যই বিশেষ সামরিক আদালত গঠনের পদক্ষেপ নেওয়া হয়। কর্নেল তাহেরের বিরুদ্ধে আনীত প্রথম অভিযোগটি আশ্চর্যজনকভাবে অসম্ভব ব্যাপার ছিল। অভিযোগটি হচ্ছে 1975 সালের 7 নভেম্বর বৈধভাবে গঠিত সরকার উৎখাতের প্রচেষ্টা চালানো। ব্যাপারটি কি আসলে সত্যি? আসল সত্যি তো অন্য জায়গায়। 7 নভেম্বর কর্নেল তাহের তার বিপ্লবী সৈনিক সংস্থাকে নিয়ে সিপাহী বিপ্লব ঘটিয়ে তখন ক্ষমতার অধিকারী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে হত্যা করে, জেনারেল জিয়াকে বন্দী দশা থেকে মুক্তি করে এবং তাকে ক্ষমতায় বসতে অন্যান্যের সঙ্গে সহযোগিতা প্রদান করে। সুতরাং অভিযোগটি পরিপূর্ণভাবে উল্টো করে সাজাতে হয়েছিল। তাহেরকে তার আত্মপক্ষ অবলম্বনের যুক্তিসঙ্গত সুযোগও দেয়া হয়নি। বিচারের দিনই কেবল তাকে তার অভিযোগগুলো সম্বন্ধে অভিহিত করা হয়। বাকি সব কাজে আশ্চর্যজনক ও রহস্যজনক তড়িঘড়ির মধ্যে সমাপন করা হয়। কর্নেল তাহেরকে 17 জুলাই 1976 সালে ভোরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর দণ্ডাদেশ জারি করা হয়। প্রেসিডেন্টের কাছে তার ক্ষমার আবেদন 20 জুলাই নাকচ করা হয় এবং পরদিন অর্থাৎ 21শে জুলাই ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মহাপ্রয়াণে ঠেলে দেয়া হয়। তাহিরের মৃত্যু একটি হুকুমের হত্যা। এটি ছিল বিচার বিভাগীয় পদ্ধতির এক অমার্জনীয় লঙ্ঘন। ঘটনাটি জিয়ার এবং এ কাজে তার সহযোগীদের গায়ে প্রচুর কালিমা লেপে দেয়।
আমি প্রেসিডেন্ট সায়েমের সঙ্গে কয়েকবার চেষ্টা করেও ওই পরিস্থিতির উপর একটি সাক্ষাৎকার নিতে ব্যর্থ হই। জিল্লুর রহমান খান তার বই লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ প্রেসিডেন্ট সায়েমকে বিচারক হয়ে অবিচারসুলভ আচরণের জন্য সমালোচনা করেন। এই ঘটনাটি বিচারপতি সায়েমের প্রশংসনীয় ইতিহাসকে ম্লান করেছে, এতে কোনো সন্দেহ নেই। তাহেরের স্ত্রী লুৎফা একটি চিঠিতে তার জীবনের শেষ মুহূর্তগুলো এক মর্মভেদী বর্ণনা দিয়েছিল। চিঠিটি কিশোরগঞ্জ থেকে 18 আগস্ট 1976 সালে লেখা হয়। চিঠিটি লিভ সুলজের বাংলাদেশ দি আনফিনিশড রেভলিউশন গ্রন্থে ছাপা হয়। চিঠিটির মতে, 20 জুলাই 1976 বিকেলে তাহেরকে জানানো হয় যে 21 তারিখ সকালে তার মৃত্যুর দণ্ডাদেশ কার্যকরী হবে। তিনি তাদের সংবাদ গ্রহণ করেন এবং সংবাদ বাহকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় তিনি তার রাতের ডিনার শেষ করেন। পরে একজন মৌলভীকে আনা হয়। সে এসে তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে বলেন। তাহের বলেন, তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কখনো কোনো পাপ কর্মের সঙ্গে জড়িত ছিলাম না। আমি নিষ্পাপ। তুমি এখন যেতে পারো, আমি ঘুমাবো। তিনি একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। রাত 3টার দিকে তাকে জাগানো হলো। কতক্ষণ সময় বাকি আছে জিজ্ঞেস করে সে জেনে নিল। সময় জেনে তিনি তার দাঁত মাজলেন, তারপর শেভ করে গোসল করলেন। উপস্থিত সকলেই তার সাহায্যে এগিয়ে এলো। সকলকে মানা করে দিয়ে তিনি বললেন, আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না। তার গোসলের পর অন্যদেরকে তিনি তার চা তৈরি করতে ও আমাদের প্রেরিত আম কেটে দিতে বললেন। তিনি নিজেই তার কৃত্রিম পাখানি লাগিয়ে প্যান্ট, জুতো ইত্যাদি পরে নিলেন। তিনি একটি চমৎকার শার্ট পরে নিলেন। ঘড়িটা হাতে দিয়ে সুন্দর করে মাথায় চুল আঁচড়ে নিলেন। তারপরে উপস্থিত সকলের সামনে তিনি আম খেলেন, চা পান করলেন এবং সিগারেট টানলেন। তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, হাসো, তোমরা এমন মনমরা হয়ে পড়ছো কেন? মৃত্যুর চেহারায় আমি হাসি ফুটাতে চেয়েছিলাম। মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না। তার কোনো ইচ্ছা আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি। এরপর তাহের জিজ্ঞাসা করেন, আরো কি কিছু সময় বাকি আছে? তারা উত্তর দিল, সামান্য বাকি। তিনি তখন বললেন, তাহলে আমি তোমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। তিনি তখন তার কর্তব্য আর অনুভূতির উপর একটি কবিতা পাঠ করে শোনালেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, এবার আমি প্রস্তুত, সামনে চলো, তোমরা তোমাদের কাজ সমাধান করো। তিনি ফাঁসি কাষ্ঠে আরোহণ করে দড়িটা তার গলায় নিজেই পরে নিলেন এবং তিনি বললেন, বিদায় দেশবাসী, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। আসম আব্দুর রবকে ওই আদালতে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু পরে এক ক্ষমা ঘোষণায় তিনি মুক্তি লাভ করেন। তিনি তাহেরের ফাঁসি সম্বন্ধে বলতে গিয়ে জানান, জেনারেল জিয়ার পক্ষে কর্নেল তাহেরকে বাঁচতে দেওয়া সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন দেশপ্রেমিক জওয়ান আর জুনিয়র অফিসারদের প্রতীক স্বরূপ। তাহের নিজেও তার মৃত্যুকে শাহাদাত বরণ বলে আলিঙ্গন করেছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার স্ত্রী আর ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, এভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে? আবু তাহের যা চেয়েছিলেন তার হলো কই। কিন্তু তাহেরের প্রেতাত্মা জিয়ার 5 বছরের শাসনামলে 20টিরও বেশি অভ্যুত্থান প্রচেষ্টায় জিয়াকে হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে এবং পরিশেষে যুব অফিসারদের বন্দুকের গুলির বৃষ্টিতে জিয়াকে ধরাশায়ী করে তাহেরের প্রেতাত্মা অনন্তের পথে পাড়ি জমায়।